চলছে পদ্মার নাচন। পুরাণে আছে উষা এবং অনিরুদ্ধ নামে দুই মানবী স্বর্গলোকে তারা নাচছিলেন। তাদের নাচের মুদ্রায় ভুল হওয়ার কারণে তাদেরকে শাস্তি হিসেবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছিল, আর পৃথিবীতে এসেও তাদেরকে নাচতে হয়েছিল। আর সেই নাচেরই এক রূপ আজকে আমরা কুষ্টিয়া জেলার এই গ্রামে দেখছি। গ্রামের মুসলমানরা পদ্মার নাচনকে রূপায়ণ করছেন নতুনভাবে, এবং এখানে পুরুষেরাই নারী সেজে মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। এখানকার অসংখ্য গায়ক তৈরি হয়েছে এই পদ্মার নাচনের ধারায়, এবং এই নাচের বিশেষত্ব আছে, সেগুলো আমরা আজকে বিশেষভাবে অবলোকন করতে চাই। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পদ্মার নাচনের সম্পূর্ণ অনুষ্ঠান দেখার জন্য। মাগো এসো মাতা সরস্বতী জামাগো মাগো বসিতে যা শোনো গো দিব মস্তকের মাগো মস্তকে বসিয়ে হরব গোসি পাও যে আমি প্রথম খণ্ডে বন্ধ গাব ধর্ম নিরঞ্জন। পদ্মার নাচনের কথা বলছিলাম, কিন্তু পদ্মার নাচন কি? পদ্মা কে? পদ্মা হচ্ছে সর্পদেবী মনসা দেবী, তার আর এক নাম পদ্মা। পদ্ম পাতায় তার জন্ম হয়েছিল এবং পাতালপুরে তার জন্ম। সেই জন্মের কাহিনীকে তারা রূপায়ণ করেন এই রকম আসরে। আরে ও বাই বাগ দোয়ারে নাচনের আজকের আসরের যিনি মূল গায়ক আব্দুর রহমান, তার গান শুনে আমরা মুগ্ধ হচ্ছিলাম। বয়সও অনেক। তার কাছ থেকে জানতে চাই যে এই পদ্মার নাচন কুষ্টিয়াতে এর ইতিহাসটা কতদিনের। রহমান ভাই, আপনি যদি বলেন যে আপনারা কতদিন ধরে কুষ্টিয়াতে এই গান করেন? কুষ্টিয়াতে কিছুদিন হলে আমার বয়স ধরেন 70, কিছুদিনের পরে আমার 60 বছর গান হয়। আপনি করতেছেন 60 বছর? আর আমার উস্তাদ হচ্ছে 115 বছর। উনি কি বেঁচে আছেন? না, মারা গিয়েছেন। উনিও করেছিলেন? হ্যাঁ। তার আগেও কি এটা ছিল? যতদিন পৃথিবীতে যতদিন বাইশের ততদিন সৃষ্টি হয়েছে, আবার যতদিন থাকবে ততদিনই থাকবে গো। আচ্ছা, একটা জায়গা যদি আমি জানতে চান, এই গান আপনারা কেন করেন? এই গান করি কতজনার মানুষরা হয়, সাপে কামড়াইছে, ঘা হয়েছে, ঘাতে ভালো হচ্ছে না, সাপে কামড়াইছে, বিষটা নামাতে যাচ্ছে, নামছে না, তখন এই মানুষেরা মা মনসার নামে বিশ্বহরির নামে করলে পদ্ধতি নামে করলে ভালো হয়ে যায়। কাকুকে কিছু ধরিছে, ঘর হয়ে গেল, ধরিছে, আবুদল করছে, এই গান দিলে ভালো হয়ে যাবে। কিন্তু এখন তো চিকিৎসা অনেক উন্নত হয়েছে, মানুষ আছে আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ আছে তো, পরিবার তো দেড় গান পরিবার আছে। আচ্ছা আচ্ছা, পরিবার। বছরে কয়টা অনুষ্ঠান আপনাদের হয়? ওর নিন্দায় নাই, সারা কালই চলিয়ে যাচ্ছে গান হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আগে ছিল খালি ভাদ্র আশ্বিন কার্তিক 3 মাসে শেষ হয়ে যেত, আর এখনই 12 মাসে গান হতেই থাকে। কুষ্টিয়া অঞ্চলে কতগুলো দল আছে আমাদের ধারণা? আমার তো গুণাগাতা নাই, তা মেলায় আছে। এই আমার এলাকায় দিতে বোধ হয় 8-10টা রয়েছে, বুঝেন, তার বেশি আছে। শুধু ভেড়া মারার ভিতরে? হ্যাঁ, ভেড়া মারার ভিতর দিয়ে আপনার ওই মিরপুর দিয়ে এমনি কিছু না বেশি হবে, 10-12টা। এরা প্রতিদিনই এই ধরনের প্রোগ্রাম করে? পড়ায় মাঝে সাথে করেই তো, দল চলতেই থাকে, গান চলতেই থাকে। এই পালা কতগুলো পালায় বিভক্ত এগুলো? এই পালা হচ্ছে 7টা খণ্ড, 7 দিন। এই গান বললে তবে গান সম্পূর্ণ ক্লিয়ার নেই, বোঝা যাবে, শোনা যাবে। আপনারা কি এখনো 7 রাত 7 দিন ধরে এটা করেন? যে জায়গায় মানুষরা থাকে, যে 7 রাত 7 দিন গান গাতে আমাদেরকে গাতে। খুবই অসাধারণ কিছু নতুন কথা আমরা শুনলাম আব্দুর রহমানের কাছ থেকে, যে এই গানের উৎপত্তি সম্পর্কে এবং এই গানের অস্তিত্ব সম্পর্কে। আর বিশেষ করে কুষ্টিয়া অঞ্চলে এই গান যে অনেক বড় একটা জনপ্রিয়তা নিয়ে আছে, সেই জায়গাটাও আমরা জানলাম, যে শুধু ভেড়ামারা ছাড়াতেই
15টার মতো দল এই গানের আছে এবং তারা প্রতি রাত্রেই বা প্রতিদিনই এই ধরনের অনুষ্ঠান করেন এবং মানুষ তাদেরকে সম্মান করে ডেকে নিয়ে যান এবং এই গানের আয়োজন করেন। বেউলা দেখো তার পিছে মাগো যায় মিথ্যা ওই না শ্মশান ঘাটে মাগ দুটা যায় রে আগে আগে ও দেখে বেউলা দেখো তার পিছে মাগো যায় মিথ্যা ওই না শ্মশান ঘাটে মাগ দেখো সুয়ারো লোর দেখো বানি পারা এই যে বাজেট বিয়া জীবের গানি বেউলা কলম দেখো সুশান ঘাট জয়ের মিত্তক বসুতে নাং শ্বশুর ঠাকুর দোহাই দেবেন না আগুন পতির মুখে পতির মুখে আগুন দিলে নরকিনী আমার মিথ্যা পতি দীর্ঘ ভিক্ষা ভাসি বর্ষা যেই না দেশে গেলে আমি মনমন্তু সেই না দেশে শ্বশুর ঠাকুর আমি চলে দোহাই শ্বশুর ঠাকুর দোহাই আমার মিথ্যা পতির মুখে আপনি আগুন দিবেন না আমার মিথ্যা পতি যদি আপনি আগুন দেন আমি কি নিয়ে থাকবো আমার যে কিছু আর রইল না শ্বশুর ঠাকুর আমার শেষ সম্পর্কটুকু আমি আমার কিছুই রইল না শুনেন শ্বশুর ঠাকুর জানাই চরণ তলে আমার মিথ্যা পতি ভিক্ষা দিন আমার মিথ্যা পতি ভিক্ষা দিন শ্বশুর ঠাকুর আমার মিথ্যা পতি আপনি ভিক্ষা দেবেন শ্বশুর ঠাকুর সেই দেশে গেলে আমি মিথ্যা পতি তাদের পাবো সেই দেশে এখন আমি চলে যাবো শ্বশুর ঠাকুর আপনি আমার মিথ্যা পতি ভিক্ষা দিন আমার মিথ্যা পতি আপনি ভিক্ষা দেবেন পদ্মার নাচনের কুষ্টিয়া অঞ্চলের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে একটু জানতে চাইব। এই অঞ্চলের বিখ্যাত পালাকার, নির্দেশক এবং সঙ্গীত পরিচালক, একই সঙ্গে দলকে সংগঠিত করার জন্য গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা পালন করেন রেজাউল হক শলক, তার সঙ্গে একটু পরিচিত হই। রেজাউল হক শলক ভাই, ওয়ালাইকুম। আপনি তো পদ্মার নাচনের এই অঞ্চলের যত দল আছে সবগুলোর সাংগঠনিকভাবে একটু দেখভাল করেন, তারা কিভাবে আছে, তাদের সুখ দুঃখের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। আমি একটু জানতে চাই এই অঞ্চলে কত দল আছে এবং তারা কিভাবে তাদের সংস্কৃতিকে চর্চা করছে। গ্রামের যে দলগুলি আছে এরা অনেক সমস্যার মধ্যে থাকে, যেহেতু এটা কন্টিনিউ না, কন্টিনিউ হলে পরে হয়তো তাদের থেকে কিছু আর্থিক সহযোগিতা আসে। তো অনেক দল বিনিষ্টর পথে, আমি চেষ্টা করছি প্রত্যেকটা দলকে ধরে রাখার জন্য। কিন্তু এখন তো আপনার আশ্রয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণা হচ্ছে এটা নিয়ে, সে সম্পর্কে যদি একটু বলেন। তো আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই যে গ্রামের কিছু পতিত পড়া জিনিস
এই জিনিসগুলো ধরে রাখতে পারছে এবং এইগুলির পরে রিসার্চ হচ্ছে। আমার অঞ্চলের কিছু লোক সেখানে সুযোগ পাচ্ছে তাদের মনের কথাগুলো বলার, তাদের ভাবভঙ্গিগুলো বলার, তারা কি করে, কিভাবে জীবিকা নির্বাহ করেন এবং কিভাবে এই দলগুলোকে ধরে রাখছে, এগুলো মত প্রকাশের একটা সুযোগ পাচ্ছে। আচ্ছা, আপনি যে 114টা দলের পদ্মার নাচন দেখেছেন বললেন, তার মানে এই অঞ্চলে 114টার বেশি দল আছে? হ্যাঁ, অবশ্যই বেশি আছে। আচ্ছা, এই প্রত্যেকটা দলের কি একই রকম অভিনয় করে নাকি আলাদা আলাদা না, আছে? বিভিন্ন স্থান কালপাত্র ভেদে অভিনয়, গান, নাচ, তাল, লয় আলাদা আলাদা আছে। অনেক বৈচিত্র্য আছে এখানে। আসলে এটাও খুব আনন্দের বিষয় যে যে পদ্মার নাচনকে আজকে আমরা দেখছি, যেটা একটি দলের পরিবেশনায় একরকম আমরা দেখলাম, কিন্তু পাশের গ্রামের আরেকটি দল হয়তো অন্যরকম ভাবে করে। সেই বৈচিত্র্যের কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ধরনের অভিনয় দেখতে গেলে। এক দেশেতে নাচবে এক মাসিত ভাই, এক দেশেতে নাচবে এক পিসিত ভাই, এক দেশেতে নাচবে এক কাকাতো ভাই। কেউ এসে বলবে ওই বাড়ির পাকা ঘরখানা নেবো, কেউ বলবে আমি ওই কদলের গাছ নেবো, কেউ বলবে ওই বাড়ির ওই রাজত্ব ভোগ করবো। আপনি মরে ডেঙ্গায় পড়ে থাকবেন, আপনার কি ধর্মের কাজ হবে না শ্বশুর ঠাকুর? আপনি ভেবে দেখুন, এই সোনার 14 পোয়া ওই দেহুকে আপনি শেষ করে বিলাল হয়ে যায়। শ্বশুর ঠাকুর, আমি যখন কদলের ভোর যখন তুমি চেয়েছ, আমি তোমার কদলের ভোর আমি তোমাকে দিলাম মা। তুমি ওই উত্তর দ্বারে থেকে 3টা বুক তুমি কেটে নিও মা, কেটে নিও। আমাকে সত্যি দিলেন আপনি? আপনি তিনখালির কদমের ভোর আমাকে দিলেন। শ্বশুর ঠাকুর, আমি শুনেছি আপনার দেশে জয় ডমনা থাকে, জয় ডমনাকে ডেকে আমার পতির ভোরটা বেঁধে দেন আপনি। আমার পতির ভোর তুমি আমায় বেঁধে দেন। আমি জয় ডুবনাকে ডেকে আমি তোমার সোনার মান্দস কদলের ভোরকাটা আমি বেঁধে দেবো মা। কোথায় বাপ জয় ডুবনা? এই যে সদাগর মশাই, আমরা এখানে যে আছি। নমস্কার সদাগর মশাই, নমস্কার। বাবা আমাকে কি জন্য ডেকেছেন? তোমাদের ডেকেছে এই কারণে শুধু আমার সোনার লক্ষিন্দর আজ মৃত্যু হয়ে গেছে। আস্তে 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 এসেছি, তাকে তাপুজ করতে হবে বাপ, আর একটি সোনার মানুষ কদলের ভোর বেঁধে দিতে হবে। সদর মশাই, আপনার সোনার মন্দলের কদলের ভোর আপনার কত হাত দীর্ঘ, কত হাত প্রস্তারা হবে সদর মশাই? তোমার ছেলে আমার গলার ভোর কাটা হবে 16 হাত দীর্ঘে আর 12 হাত করতে। পদ্মার নাচনের যে দৃশ্য, ছন্দিক এবং গীতল অভিনয় আমরা দেখছি, সেই অভিনয়ের সবটুকুই কিন্তু এখানে আমরা দেখাতে পারিনি। এই অভিনয়ের পূর্ণাঙ্গ রসাস্বাদন করার জন্য আপনাদেরকে গ্রামেই আসতে হবে। গ্রামে এলে এই সাধক শিল্পীদের সংস্পর্শে আপনাদের রসাস্বাদন পূর্ণাঙ্গ হবে। আপনারা মুগ্ধ হবেন, আনন্দিত হবেন, শিখবেন অনেক কিছু। এখান থেকে নিজের জীবন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমাদের বিশ্বাস, পদ্মার নাচনের ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সব অঞ্চলের মানুষ সম্পৃক্ত হবে। মায়ের হেলে দলে গো জীরণে দলে গো মা, এই রূপ দেখে যা তোরা মায়ের হেলে। আর হালের না দোলে না মাগো সৈন্য ভরে চলে, এই যে হালের না দোলে না মাগো সৈন্য ভরে চলে। বাঁশি বাজাও দুবলা যে কথা মিথ্যা নাই, আর তোদের পাড়ায় না গেলি মোর ভালো লাগে না। আর তোদের পাড়ায় না গেলি মোর ভালো লাগে না। আর বাঁশি বাজাও কদম তলায় কথা মিথ্যা না। এদিকে এই যে বাঁশি বাজাও কদম তলায় কথা মিথ্যা নাই।
আর বাঁশির বাজনা শোনে হারে কথা মিথ্যা নাই, এই যে বাঁশির বাজনা শুনে হারে কথা মিথ্যা নাই। আছে আর কালো ফুল কদমের মালা, ও মালা পরি গলে গলে, যেমন কালো কালো বলো গো সবে কালো গোয়ালের ঝি, এই যে সাদা চুলে খুপা দিয়ে বাড়ালো চলছে ঝাপান খেলা। কিন্তু এই ঝাপান খেলা কবে থেকে শুরু হয়েছিল? আমরা জানি প্রথম বৈষ্ণব দাসের কবিতায় পদকল্পতরুতে ঝাপান খেলার উল্লেখ পায়। আর আজ থেকে প্রায় 300 বছর আগে কেতকা দাস এবং ক্ষেমানন্দ দাসের মনসার ভাষানে ঝাপান খেলার উল্লেখ আছে। তাহলে আমরা বুঝতেই পারছি এই খেলার অস্তিত্ব প্রায় 400 থেকে 500 বছর ধরে বাংলাদেশে বহমান রয়েছে। আর বাংলাদেশের বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর এইসব জেলায় এই ঝাপান খেলার বিশেষ অস্তিত্ব রয়েছে। তারা এই খেলার ভিতর দিয়ে মূলত অনেকগুলো সাপুড়ে সাপ নিয়ে প্রতিযোগিতা করে এবং তাদের সাপগুলো এইভাবে দাঁড়ায়, ফনা তুলে এবং সবই বিষাক্ত সাপ। কিন্তু কেন তারা এই খেলা করেন, কেন এই ঝাপান খেলা করেন? আমরা জানি মনসা মঙ্গলের আখ্যানের কথা, পদ্মপুরাণের কথা, সেখানেও সাপের জীবন কাহিনী নিয়ে সাপকে নির্ভর করে কাব্য রচিত হয়েছে এবং সেটা নিয়ে অনেক গান, পাঁচালী, নাটক বাংলাদেশে অভিনীত হয়। আমরা এই ঝাপান খেলার আসরে যিনি মূল গায়ক তার সঙ্গে একটু কথা বলবো, কেন তারা এই খেলা করেন আর এই খেলার ইতিহাসটার সঙ্গে তাদের সম্পর্ক কি রকম সেগুলো একটু এই যে জানতে চাই। তোমার জন্য দাঁড়াই আছে বলাই লক্ষ্মীদার, তুলবি না? আলতাফ ভাই, আমরা ঝাপান খেলার মূল গায়ক এবং যে ওঝা তার সঙ্গে কথা বলছি, আলতাফ হোসেন, হ্যাঁ, আমার নাম চুয়াডাঙ্গা আলতাফ, থেকে। হ্যাঁ। যে আপনারা এই যে ঝাপান খেলা করেন, এই যে সাপ নিয়ে নাচানোর যে খেলা করেন, হ্যাঁ। এটা কেন করেন? এটা করি নিজে তো আনন্দ হয়, দর্শক আনন্দ পায় এবং এতে অনেক কিছু ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা, তো এটা আপনারা কি মানুষ দেখে আনন্দ পায় হ্যাঁ। শুধু এই জন্যই করেন নাকি মানুষকে কোনো উপকার করার জন্য এটা হ্যাঁ, করেন? মানুষকে উপকার করি, গ্রামে গঞ্জে ঘুরি, দেখা যাচ্ছে একজন সাপে কাটে তারা যায়, হ্যাঁ। এগুলা ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আপনারা মূলত মানুষকে সাপে কাটালে পারে মানুষ যেন আপনাদের কাছে আসতে পারে, হ্যাঁ, আসতে পারে, সেই জিনিসটা যেন মানুষ বুঝতে পারে, আপনাকে যেন চিনতে পারে, তাই এই ঝাপান খেলা করে। হ্যাঁ, সেই জন্য এই উপলক্ষে ঝাপান করা হয়। আচ্ছা যে অমুক গাছঘাট গ্রামে একজন সাপুড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনারা এরকম কতজন সাপুড়ে আছেন এই ঝাপান আমাদের খেলায়? চৌরাঞ্চলে মনে হয় 70-80 জন হবে। এবং প্রত্যেকেই কি ঝাপান খেলা করেন এরকম? না, সবাই করে না। তার ভিতরে কতজন আছে ঝাপান খেলা করেন? এই 40 জন মতো। 40 জনের মতো। হ্যাঁ। তো এই ঝাপান খেলার বিনিময়ে আপনারা কোনো টাকা নেন কি? ওই টাকা পয়সা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা নেন আপনারা, বায়না নেন নাকি এমনিতেই করেন আপনারা? না, পাই না। বায়না নেন। হ্যাঁ, এগুলো আর পাই না। প্রতিযোগিতা যে করেন সেটা কিভাবে করেন? সেগুলো প্রাইজ হয়। আচ্ছা আচ্ছা। দেখা যাচ্ছে একটা গরু কিংবা ছাগল, এই বড় ছাগল কিংবা একটা বড় গরু, এই সবগুলা প্রাইজ হয়। বছরে কয়টা ঝাপান এরকম করেন আপনারা? আমি না হলেও 200-এর উপর যাবো। বছরে? হ্যাঁ, বছরে 200-এর উপরে। আচ্ছা আচ্ছা। আর এমনিতে যে আপনার কাছে কি এখন সাপে কাটা রোগী আসে? হ্যাঁ, আসে। তার মানে এই অঞ্চলে এখনো মানুষ সাপে কাটলে পারে ওঝার কাছে যাওয়ার এই জিনিসটা বিশ্বাস করে? হ্যাঁ, বিক্রি করে। ডাক্তারের কাছে যায় না? যাই খুব কম। কম, আপনাদের কাছে বেশি হ্যাঁ, আছে। বেশি। আসলে আমরা আলতাফ ওঝার কাছ থেকে যে কথাগুলো জানছিলাম, যে এই চুয়াডাঙ্গা জেলায় প্রায় 70 জন সাপুড়ে আছেন যারা ঝাপান খেলা করেন, যাদের অনেকেই, এবং তারা বছরে প্রায় 2 শতাধিক আসর এরকম করেন, যেখানে গান হচ্ছে, বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, নাচ হচ্ছে এবং তার সঙ্গে সাপু নাচছে। আসলে বাংলাদেশের মানুষ সর্বপ্রাণবাদে বিশ্বাস করে এবং পশু পাখি জীব জন্তু সবার সঙ্গে নিজেদের আত্মিক একটা সম্পর্ককে বিশ্বাস করে। সেটারই এক ধরনের প্রমাণ কিন্তু আমরা ঝাপান খেলায় পাই। যদিও এই ঝাপান খেলার সঙ্গে তন্ত্র মন্ত্র এসবের সম্পর্ক আছে, কারণ আমরা শুনলাম যে এটা সাপের ওঝারা
সাপের বিষ ঝাড়ার মন্ত্র পাঠ করেন এবং বিষকে তারা নামান, মানুষকে বাঁচান। তাই এই গানের জনপ্রিয়তা মানুষের কাছে অসাধারণভাবে রয়েছে। আর যেমনি গলা তেমনি মালা বেশমানি যেতে, এই যে রেশমি চুরি ঢাকাই শাড়ি ঝলক দিতেছে। যেমন ওঠো ওঠো পদ্মা লাগছে উঠে করো খেলা, এই যে পশ্চিমে তাকাইয়া দেখো জৈবা গেল বেলা। যেমন কালো কালো বলগো সাপে কালো চারটে বাদ, এই যে মথুরাতে কৃষ্ণ কালো কালো দীননাথ। যেমন ওঠো ওঠো মামন সাই উঠে করো খেলা আছে। হ্যাঁ এই যে আমরা বেহুলার যে আমরা ঝাপান খেলার আসরে সাপ ধরা এবং সাপ নাচানোর যে বিষয়গুলো দেখছি, যিনি মূল সাপ নাচক হিসাবে ভূমিকা অবতীর্ণ হয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো কিভাবে নাচান উনি, কেন কি কি কৌশলে উনি ব্যবহার করেন। ঝাপান খেলার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে শুধু সাপ নাচানো নয়, সাপের কামড় খাওয়া এবং সেই কামড় খাওয়ার পরে তার বিষ যে নিজের দেহের কোনো ক্ষতি করতে পারে না, সেরকম একটা আত্মপ্রত্যয় বৃদ্ধি করা মানুষের ভিতরে। একই সঙ্গে তারা কখনো কখনো নিজেরাও সাপ খেয়ে ফেলে, এটা কিন্তু মানুষের সামনেই করেন। এইসব মানে অলৌকিক বিষয়গুলো তারা করেন, অদ্ভুত বিষয়গুলো তারা মাঝে মাঝে মানুষকে দেখান, নিজেদের দক্ষতা, নিজেদের কৌশল, নিজেদের তান্ত্রিক যে পরিচয়কে তারা প্রকাশ করেন। আমরা এ পর্যায়ে যিনি সাপের কামড় খাচ্ছেন এবং একটু আগে সাপ নাচিয়েছেন, তার সঙ্গে কথা বলবো যে তারা এগুলো কিভাবে করেন, কি কৌশলে করেন, এবং এটা খুবই কি বলবো, এটা আসলে এ সম্পর্কে কথা বলা খুব কষ্টকর। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে। আপনি যে এই যে সাপের কামড় খাচ্ছেন, এতে বিষ আপনার দেহে যাচ্ছে না? যে এতে বিষ আছে, এই বিষটা বিষাক্ত মানে যাত্রা ভেঙে দেওয়া হয়, তবুই তো বিষ আছে। বিষ আছে, জি। মানে আগেই আপনি বিষটা আগে নিয়ন্ত্রণ করেছেন যেন বিষটা আপনার দেহে খুব একটা কাজ না করে, কিন্তু তারপরেও কিছু বিষ আছে, কিন্তু সেগুলো আপনারা কিভাবে আপনাদের দেহে এ করেন? এটা হচ্ছে মন্ত্রের দ্বারা বেরোচ্ছেন, ওই বিষটা আমরা মানে গাছ থেকে বেঁধে রাখি। আপনারা তন্ত্র মন্ত্র এইসব সাধনা করেন, এই সাধনাটা কখন করেন আপনারা? এগুলো আছে উস্তাদের কাছ থেকে শিখে আমরা রাত্রে এটা হচ্ছে পাঠ করি। রাত্রে কোন মানে রাত ওই 12টার দিকে আমরা গভীর রাত্রে এটা পাঠ করেন, এবং সেটার কারণেই আপনাদের এই সাপ কোনো ক্ষতি করতে পারে না, এবং সাপে কেউ কামড় দিলে পারে আপনি তাদেরকে উপকার করতে পারেন, একটা সাধনা আপনাদের। হ্যাঁ, একজনকে সাপে কামড়ালে আমার ডাকে, বিষাক্ত সাপে যেমন হচ্ছে কুলির, কানল, চিতে গোড়া, এগুলা কামড়ালে বিষাক্ত সাপ আমাকে ডেকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ঝাড়া। আরেকটা জিনিস দেখলাম, আপনি যখন সাপ নাচাচ্ছিলেন তখন আপনার চোখের দিকে তাকিয়ে সাপগুলো মানে বিভিন্ন দিকে মুভমেন্ট করছিল, এটা কিভাবে হয়? ওটা হচ্ছে খেলা কায়দা কৌশল, বুঝেছেন? যেমন এর খেলা কায়দা কৌশল না খেললে
খেলা খেলবে না, এর নজরে আমার নজরে রাখতে হবে, বুঝেছেন? তন্তর মন্তর দিয়ে সব ঠেকিয়ে রাখতে হয়। অনেক সময় অনেকজন বান মারে, সে বান কাটাতে হয়, কাটিয়ে এগুলা ঠেকিয়ে রাখতে হয়। যেমন এই যে বেশ ধরা একটা মন্ত্র আছে, ধনু মনে দিয়ে শিশু স্নান করে দিতে যায়, হারের সময় গোয়ালের সাথে কথা দেখা হয়, শুনে শুনে ওই গোয়ালে তোমার না করে তুমি কেন এত সুন্দর, তুমি কেন এত সুন্দর, তোমার দই কেন কেন ভাত দিয়ে পুরো তাতে রয়েছে ঝোল, তাতে সহজে হয়েছে কালো। এক সময় এক যাতে কাক এসে দুধে ফেলে দিল, গালের দুধ গালের এলো, কাক মারা গেল, এইটির গালন করে লাভের ভান্ডার বিষ, লাভের জয় জয়। এইটা একটা মন্ত্র, যে একটা মন্ত্র, এই ধরনের অনেক মন্ত্র আপনারা এই ধরনের অনেক কতগুলো মন্ত্র আপনারা আছে, জানেন? 50টা মতন জানি। আরো মন্ত্র শিখছেন আপনি? হ্যাঁ, আরো মন্ত্র ওস্তাদের কাছ থেকে শিখছি আমি। আমরা এই সাপুরে যে মহিদুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম, জানলাম যে তিনি এইগুলো করেন শুধু কিন্তু অযৌক্তিক অবৈজ্ঞানিক উপায়ে নয়, তার একটা কৌশল আছে এবং সেই সঙ্গে তারা তন্ত্র মন্ত্রকেও তাদের এই সাপ ধরার কৌশলে ব্যবহার করেন। এবং যে গানগুলো তারা গাচ্ছেন আমরা লক্ষ্য করলাম যে এর সঙ্গে একটা সাহিত্যিক পরিচয়ের সম্পর্ক আছে, কারণ এই গানের ভিতরে সেই ভাসান যাত্রা, পদ্মপুরাণ, মনসা মঙ্গলের বিভিন্ন আখ্যান নিয়ে তারা গানগুলো করছেন। সেই বেহুলা, সেই লক্ষিন্দরের কথাগুলো আছে, মনসা দেবীর কথা আছে তাদের গানের ভিতরে। মূলত সেই গানগুলো কিন্তু বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে এক একটা পর্বে পর্বে ভাগ করে তারা গেয়ে চলছেন এবং সেই সঙ্গে খেলে চলছেন। আর তন্ত্র এবং মন্ত্র আমাদের দেশে প্রাচীন একটি সাধনার পদ্ধতি ছিল, সেই ধারাকে তারা এখনো উত্তরাধিকার হিসাবে এখনো চর্চা করে আসছেন এবং তার এক ধরনের প্রকাশ কিন্তু এখানে ঘটছে। ভজনের মূল এই ত্রিবেণী গ্রামের যে সাধক সাহিত্য আছেন তার নাম শ্রীকান্ত খেপা। জন্ম নিয়েছিলেন 1882 খ্রিস্টাব্দে। এই গ্রামেরই পার্শ্ববর্তী আরেকটি গ্রাম জয়ন্তীনগরে, কালী নদীর তীরে। তার বাবার নাম ছিল যজ্ঞেশ্বর অধিকারী, মাতা চম্পকলতা। জন্ম নিয়ে তিনি ভাব সাধনার দিকে ঝুঁকে গিয়েছিলেন। আস্তে আস্তে নিজেকে নিয়ে গিয়েছিলেন একটা মার্গীয় চূড়ায়। বৈষ্ণব সাধনা, নাদ সাধনা, তান্ত্রিক উপাসনা, শ্মশান ঘাটে থাকা, বিচিত্রতার জীবন। তার জীবন সাধনা এই অঞ্চলের মানুষকে নতুন ভাবে এবং আদর্শে দীক্ষিত করেছিল। লালন শাহের ঠিক পরবর্তীকালে এই অঞ্চলের ভাবের বুননকে যিনি গ্রন্থনা করেছিলেন, অপূর্ব সুরের মর্চনায় কথা এবং বাণীর ভিতর দিয়ে গুরুবাদী ধারাকে দিয়েছিলেন অন্যরকম একটা মাধুর্য। সেই শ্রীকান্ত খেপার গানের আসরে আজকে আমরা গান শুনছি। শ্রীকান্ত খেপার গান পরিবেশন করছেন এই অঞ্চলের প্রখ্যাত একজন সাধক শিল্পী, তার নাম পরেশচন্দ্র বিশ্বাস। আমরা শ্রীকান্ত খেপার গানের বাণী এবং গানের সুর সম্পর্কে একটু জানতে চাইব পরেশচন্দ্র বিশ্বাসের কাছ থেকে। পরেশদা, আপনি তো শ্রীকান্ত খেপার খুব বিখ্যাত একটি গান গাচ্ছেন, তো শ্রীকান্ত খেপার গানের এই যে সুরের যে ধরন আপনারা চর্চা করছেন, এটাই কি তার আদি থেকেই এইভাবে চলছে? আমি এখানে আমার জন্ম, পাশের গ্রামে। ওনাকে দেখেছি
দর্শন করেছি। তো ওনার সময়ে আমাদের যে আঞ্চলিক শিল্পী বৃন্দ ছিলেন, যেমন আমার রণজিৎ দা, সুশীল দা, রামজয়পুরে, ওনারা ঠিক এই ধরনের করে গানটা গাইছেন। এবং ওনার আরো কিছু গান আছে, যে গানগুলা ওনার নিজস্বতা রঙের বদ্ধ করতেন। আমরা বিভিন্ন তথ্য থেকে পাই উনি প্রায় 10 সহস্রের বেশি গান লিখেছেন এবং তার ভিতরে 6000-এর মতো গান বিভিন্নভাবে পাওয়া যায়। আর কিছু গান তো এই অঞ্চলের বিভিন্ন বাউল সাধকদের মুখে মুখে আছে, যেগুলো কোনো লিখিত আকারে আজও সংগৃহীত হয়নি। একটি বই বেরিয়েছিল বেশ আগে, আর উনি তো 1972 সালে মানে তিরোধান করেছেন। আপনি এই যে এই গানগুলো তাহলে উত্তরাধিকার সূত্রে এই অঞ্চলের অন্য সাধকরা যারা চর্চা করতো তাদের কাছ থেকে নিয়েছেন? অবশ্যই মুখে মুখেই আসছে এটাই। এই গানের বাকি অংশটা একটু শুনি আরেকটু। আমরা যে পরেশ চন্দ্রের মুখ থেকে যে গানটা শুনছি, এই গানের ভিতরে আসলে কি অর্থ, কি কথা আছে সেগুলো একটু জেনে নেওয়া দরকার। কারণ গানের সুরের ভিতরে বাণীর মাধুর্য এবং বাণীর ভিতরের যে শক্তিগুলো সেগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা জানতে চাই সেরকম কথাগুলো। পরেশদা, আপনি যে গানটা গাইলেন যে এই অকুলের অকুল ভজনের মূল, আসলে আমাদের এই যে বাউল সম্প্রদায়ের যে চৈতন্যতাবাদ, সম্পূর্ণ গুরুবাদী একটি গুরু সাহচর্যে ভক্ত বা শিষ্য ওনাকে অনুসরণ করে করে সিনাই সিনাই বিলায় আজকে এই পথটা এসছে। কারণ এটা অনেক গভীরের ব্যাপার। আমরা জানি যে এই শ্রীকান্ত খেপা বহু শ্মশানে কিন্তু থেকে থেকে সাধনা করতেন। হ্যাঁ, উনি গেছেন এই যে রাধাকান্ত গুরুদেব, হ্যাঁ। ওনার গুরু সাহচর্য দেই আর গুরু শ্রীকান্ত খেপা। এবং অনেক শ্মশানে আমি দেখেছি উনি সাধনা করতেন। তার মানে ওনার সঙ্গে তান্ত্রিক শাক্ত সাধনার একটা সম্পর্ক ছিল। এই অঞ্চলে সেই রকম কাপালিকদের একটা সাধনার সঙ্গে ওনার একটা যোগ ছিল। আর যে বললো যে বিংশতি ভাব, এই বিংশতি ভাবটা আসলে কি? আসলে বিংশতি ভাবটা আমার যেটা মনে হয় যে একটা মানুষের কৌশলের যৌবনের যে প্রাদুর্ভাব আবির্ভাব, তাই না, এটাকেই বোঝাতে চাইছেন। কারণ ভূজনিত্য স্থানে সমর্থ যৌবনে কৃষ্ণাত্মর বনে বাঞ্ছা হয় না, শ্রীমতীর স্বভাবে আসক্তির প্রভাবে রতিরসে মিলন চায়। আমাদের এই রতি রস যখন ফুরিয়ে যাবে একটা মানুষ অটোমেটিক্যাল সাধন হয়ে যাবে। কিন্তু রতিরস থাকতে থাকতে নিজের জীবনকে সুন্দর করে গঠন করতে, এটাই সাধক এটাই বোঝাইছেন। আচ্ছা আচ্ছা, তার গানের যে অন্য বিষয়গুলো যেমন আছে, যেমন এই গানের ভিতরে যে বর্ণনাগুলো উনি দিলেন, এই সেই খেপা শ্রীকান্ত উনি বলতেছেন কিভাবে, কথাটা আবার জানতে হবে, কথাটা আবার শুনতে হবে। খেপা শ্রীকান্তে বলে শোনো গৌর হরি, আমি চাইলে ধন ধন আমায় দিও চরণ করি। খেপা শ্রীকান্তে বলে শোনো গৌর হরি, আমি চাইলে ধন ধন আমায় দিও চরণ করি। আমি চিনি নাই বিদেশে না করি, আমি চিনি নাই বিদেশে না করি। কোথায় রাধা কান্ত আমায়
এই যে গান আমরা শুনলাম শ্রীকান্ত খেপা তার সাধনার ভিতরে গুরুবাদী ধারাকে এমন ভাবে প্রতিষ্ঠা করেছিলেন, তিনি তার গানে বলেছেন, গুরুর প্রেমে নয়ন যার এদেশে নেই তারা। অসাধারণ ভাবে তিনি বলেছেন, তারা অপার নদী পার হয়ে যায় স্বভাব হারা। আমরা স্বভাবকে যদি, আমাদের যে মানবিক যে ত্রুটিপূর্ণ স্বভাব, সেটাকে যদি শুদ্ধ করতে চাই, আমাদের শ্রীকান্ত খেপার গানের কাছে আসতে হবে। আমি আরেকটি বিষয় বলতে চাই যে আমরা ছোটবেলায় এখানে যখন আসতাম তখন দেখেছি যে এখানে যে আশ্রম ঘরটা আছে সেখানে 3 জন মানুষের সমাধি আছে। শ্রীকান্ত খেপাকে সমাধিস্থ করা হয়েছিল বসিয়ে, এইভাবে বসিয়ে কাদের সমাধি করা হয়? আমরা গবেষণায় দেখি এই ধরনের সমাধিস্থ তাদেরই করা হয় যারা নাথ ধর্মের অনুসারী, নাথ সম্প্রদায়ের অনুসারী। তারা দেহকেন্দ্রিক সাধনা চর্চা করেন, দেহের ভিতরে তারা ঈশ্বর আরাধনা করেন এবং ঈশ্বরকে খুঁজে পান। সেরকমই একজন সাধক ছিলেন শ্রীকান্ত খেপা, এবং তার সহধর্মিনী শৈলবালা, সেও এখানে সমাধিস্থ আছেন, তাকেও একইভাবে সমাহিত করা হয়। এমনকি তার গুরু নিত্য গোসাই, তাকেও একইভাবে সমাহিত করা হয়। তার ভিতর দিয়ে আমরা পাই যে এদিকে বসন্তপুর গ্রাম, এদিকে জয়ন্তীনগর, ত্রিবেণী এবং যোগীপাড়া, এই অঞ্চলটা মেলে এক ধরনের ভাবের পরিবৃত্ত ছিল, এক ধরনের সাধনা ছিল। সেটা নাথদেরই বেশি উত্থান ছিল, বেশি প্রচার ছিল, সাধনার বিষয়ে তারা বেশি আগ্রহী ছিলেন। সেরকম একটা খুব অসাধারণ পরিচয় তাদের সমাধির ভিতর দিয়ে আমরা পাই। কিন্তু এখন এখানে চর্চার ভিতরে আমরা সেটার অনেকটাই দেখছি না, এটার কোনো কিছুই আভাসও পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের একটু জিজ্ঞাসা আসে যে আসলে শ্রীকান্ত খেপা সাধনা কি বিলীন হয়ে যাচ্ছে? তার সাধনা কি অন্য রূপান্তরে, অন্যভাবে মানুষের কাছে এখন চর্চিত হচ্ছে? যুগের হওয়ায় তার সাধনা কি বিলুপ্ত হয়ে গেল? আমরা শ্রীকান্ত খেপার গান বেশি করে শুনতে চাই, তার জ্ঞানের ভিতরে ঢুকতে চাই। আমরা চাই অচিরেই তার গানগুলো বিভিন্ন সাধুর মুখ থেকে সংগৃহীত হোক, গবেষকরা এগিয়ে আসুক, তার গানগুলো সংকলনভুক্ত হোক, সবার কাছে পৌঁছে যাক। সেই দিনের অপেক্ষায়। জয় গুরু।